এই যে নানান ধরনের আমাদের সমাজের দ্বন্দ্ব, তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তারপর হচ্ছে শ্রেণী দ্বন্দ্ব, অনেক কিছুতে আসলে বিরাজমান। সে জায়গা থেকে এই সমাজটাকে একটু সুন্দর করার জন্য, আমাদের কালচারটাকে আর একটু পরিশীলিত করার জন্য, আমাদের এই দেশের মানুষের উপযোগী কালচারকে আসলে তৈরি করার জন্য হুম যারা কাজ করেছেন, আমরা যেটা বলছিলাম যে ওসমান হাদির আলোচনা ইতিমধ্যে হুম হুম অনেকবার হয়েছে। হুম আপনার আরেকটা কোটেশন ওসমান হাদিকে নিয়ে আছে, আমি হুম। যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন হাদি অনেকের কাছে অনেক কিছু, আমার কাছে হাদি হলেন হক ও বাতিলের মধ্যকার সীমানা। হ্যাঁ, হাদি অনেকের কাছে অনেক কিছু হতে পারে। সে কালচারাল একজন বীর, সে পলিটিক্যাল শক্তি। আমার কাছে হুম হচ্ছে হক ও বাতিলের সীমানা, মানে হচ্ছে হুম জাজমেন্ট। দেখেন, আমার একটা খুব শখ আছে, গোপন একটা শখ। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ছিল যেটা হুম পূরণ হওয়ার নয়। মানে আমি আল্লাহর কাছে মাঝে মধ্যে চাইতাম যে আল্লাহ তুমি আমাকে 570 খ্রিস্টাব্দের ওই দিকে যদি আমাকে আনতা, তাহলে তো মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পার্সোনালিটিকে আমি দেখতে পারতাম। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারতাম। মানে দেখাটাই তো অনেক বড় কিছু ভাই। আবার মাঝে মধ্যে ভাবি যে এমনও তো হইতে পারতো আমি তাদের বিরোধিতা করছি, তাতে আমার জাহান্নাম কনফার্ম। আমি জেনে আসছি, ভালো আসছি। right. তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আল্লাহ, আমি যে জন্মাইছি আমি তো মরে যাব। আমার এই দুনিয়ায় ইসলামের পক্ষে কথা বলছে এরকম একটা বীর তুমি আমার একটু দেখাইও একদিন। আচ্ছা, আল্লাহ আমার সেই দোয়া হয়তো কবুল করছে। ঠিক আছে, মানে ইসলামের পক্ষে কথা বলছে এমন বীর আমি দেখতে পারছি। এবং আমার সবচেয়ে বড় মানে প্রাপ্তি, ওই বীর আমাকে চিনত, ওই বীর আমাকে ভালোবাসতো। মুসলিমদের বীর বীর ওসমান হাদি আমাকে ভালোবাসতো। বীর ওসমান হাদি, যে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার যেদিন করবেন, উদ্বোধন। উদ্বোধন করবেন, তিনি আমাকে ফোন দিয়েছেন। আমার জ্বর হইলে এমন হয়, আমি জ্বর হইলে আমার ঘর থেকে আমি আমার মায়ের ঘর পর্যন্ত যাই না। মানে জ্বর হইলে আমি এতটাই বিছানা কাতর হই যে আমি আমার মায়ের ঘরে যাই না, আমার ঘর থেকে বড় জোর আমি বাথরুমে যাই। বীর ওসমান হাদি তিনি যখন আমার ফোন করলেন, চিলি ভাই কালকে ইনকিলাব কালচারাল সেন্টারের উদ্বোধন, আপনার আসতে হবে। আমি কিছু জ্বর তো আমার জ্বর হোক, আসতেই হবে আপনারে। আমি চলে গেছি। এবং ওইটাই আমার জীবনের প্রথম যে জ্বর শরীর নিয়ে মুভ করা। জ্বর হইলে আমি অফিসেও যাই না, চাকরি থাকলাম না, আমি জ্বর হইলে অফিসেও যাই না, কিন্তু আমি গেছি। ওনার সাথে আমার সাথে একটা ছবি আছে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি। আপনি তো অনেক সেলিব্রিটির সাথে ছবি আছে আপনার। অনেক সেলিব্রিটি থাকতে পারে, কিন্তু আমার যদি বলা হয় এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি বীর ওসমান হাদির সঙ্গে একটা ছবি তুলতে পারছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। হাদিকে নিয়ে আলোচনা আসলে অনেকটা হওয়ার পরেও আমরা একটা জিনিস দেখেন যে হাদি কিন্তু অনেকের শত্রু ছিল, অনেকের। হুম হুম কারণ সে এমন কোনো দল, এমন কোনো মানে কাল্ট, এমন কোনো শক্তি নাই যার বিরুদ্ধে সে বলে নাই। হুম পাশাপাশি বাংলাদেশপন্থী যারা আছে, ইসলামপন্থী যারা আছে, তাদের প্রতি তার একটা মানে অগাধ মানে মায়া ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু একটা জায়গা দেখেন যে হাদি মৃত্যু থেকে ধরে হাদির কবরস্থ করা পর্যন্ত, ইভেন কাজী নজরুলের পাশে কেন কবর দেওয়া হবে সেটা নিয়েও আমরা যাদেরকে কোট আনকোট শাহবাগী বলি, তারা কিন্তু বিরোধিতা করেছে। হুম। এবং এটা কোনো অবস্থায় কাজী নজরুল ইসলামের সাথে মানে এটাকে একটা বিরোধ দেখিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো আপনার কি মনে হয় এটা কারণ কি, হাদির প্রতি তাদের এত কেন? এটা বিরোধিতা করতে হবে এই জন্য করছে, কারণ কি ওনার তো ওই যে যারা শাহবাগী বলতেন, কোট আনকোট না, ওটা শাহবাগী। আচ্ছা, এই শাহবাগীদের কাজ হলো এই যে এখন কিছু কাজ টাজ করবে, আবার আওয়ামী লীগ ঘেঁষা কোনো দল আসলে এই যে সার্টিফিকেট, যে দেখো আমি কিন্তু এই কাজ করছি, অতএব আমাকে এখন এই খেজুরের গুড়টা দাও, এই দইটা দাও, এই দুধটা দাও। তো এগুলো একটা স্ট্যাটাস দিয়ে রাখলো এগুলো, কিন্তু আলটিমেটলি এদের কিছু করার নেই। কারণ হাদির ওই যে যেটা বললেন, হাদির অনেক শত্রু, হাদির আসলে অনেক শত্রু না। মুসলমানের অনেক শত্রু হয় না, মুসলমানের শত্রু সবসময় একটা হয়। মুসলমানের শত্রু একমাত্র শত্রু শয়তান। ওই যে অনেক শত্রু না, মুসলমানের একটা শত্রু থাকে। আচ্ছা। হাদির শত্রু অনেক না, হাদির শত্রু একটাই, শয়তান। হাদির শত্রুটা যে করবে শয়তান, সোজা কথা। ওই যে আমি বললাম হক ও বাতিলের মাঝখানে সীমানা। হাদির পক্ষে আছেন, মানে আমি এভাবে দেখি ব্যক্তিগতভাবে, আপনি হাদির পক্ষে আছেন, আপনি হক। আপনি হাদির পক্ষে নাই, আপনি যদি ইনাবিনাও কোনো কথা বলেন, আপনি আমার চোখে বাতিল। হাদির জানাজা তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা হ্যাঁ মানে বড় জানাজা, আপনি সেটাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ তো সেই সময় আমরা মানুষকে দেখেছি, আসলে মানুষের
যেই দোয়া, এবং এটা অনেক বড় প্রাপ্তি আমার মনে হয়, যে এর চেয়ে বেশি প্রাপ্তি আর কি হতে পারে একটা মানুষের জন্য। না সেটাই আসলে, এই যে হাদির জানাজা যেতে পারছি দেখেন আমার মুখে হাসি, মানে হাদিকে মেরে ফেলা হয়েছে এটা যেমন দুঃখের, কিন্তু আমি হাদির জানাজা যাইতে পারছি। হ্যাঁ, আমি একটু রাজনৈতিকভাবে খুব অলস, মানে দেশত্ববোধ এইসব দিক দিয়ে আমি খুব অলস। অন্তত ওসমান হাদির বেলায় আমি খুব অলস ছিলাম না। আমি কিন্তু সেই অফিস টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ ভাই অফিস তো আমার বেতন দেয়, 8 ঘন্টা তো আমি ওকে সেল করছি, অথবা ওই 8 ঘন্টার মধ্যে তো আমি আর হাদির ইয়েতে আসতে পারবো না, মানে জানা যায় তো হাদির জানা জানতে আসতে আমার 2 ঘন্টা লেট হবে, ওইখানে 2 ঘন্টা সময় দিতে হবে। তো অফিসে সেদিন আমি 10 ঘন্টা সময় দিছি, 2 ঘন্টা আমি হাদির জন্য রাখছি এবং আসছি ওই জানা যায়, এবং আমার খুব ভালো লাগছে। এত মানুষ দেখছি আসলে হাদির জানা যায়, মানে অবাস্তব, মানে খুব ভালো লাগছে। ইতিহাসের সাক্ষী হওয়া আসলে এক ধরনের ইতিহাসের সাক্ষী কি ভাই, মানে আমি তো দেখেন, মানে আমি বলিনি যে মুসলিম ইসলাম এগুলো খুব বলি, আমার নামাজ পড়তে দেখবেন না, হ্যাঁ, বা আমি ওই যে আমার মাথায় নাই টুপি নাই দাড়ি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, একটা তো উসিলা লাগবে। আপনি ধরেন যে হাদিরে আল্লাহ কবুল করে ফেলছে, আমরা তো জানি না কবুল করবো না কিনা, ধরেন কবুল করেছে, তাহলে হাদিরে কবুল করছো, আমি তো তোমার সেই মানে হাদির জন্য আমি গেছি, জানা যায়, আমি তো তোমার হাদির জন্য এক ফোঁটা চোখের চুল ফালাইছি, তাহলে আমারও কবুল করো, এটাও তো হয়ে যেতে পারে, তাই না? সেটাই হাদির যে একটা ইম্প্যাক্ট, সেটা আমাদের মধ্যে আসলে লাইফস্টাইলে, হ্যাঁ, সব জায়গায় আসলে আসতেই পারে এবং আসা উচিত। তো এখন এই যে আমরা একটা বড় গণ অভ্যুত্থান দেখলাম বাংলাদেশে, একটা বিশাল প্রত্যাশা নিয়ে আমরা, মানে সব শ্রেণীর মানুষ এই রাজপথে নেমে আসছিল, সেখানে নানান ধরনের মানে স্লোগান, তারপরে হচ্ছে মিছিল, অনেক কিছু হয়েছে আসলে। এবং পরবর্তীতে আমরা দেখছি হাদিকে নিয়ে, বিশেষ করে আমরা হাদির চ্যাপ্টারটা যদি আজকের মতো একটু কমিয়ে দিই, হাদির চ্যাপ্টার কখনো কমবে না, এটা বাড়বে। সেই জায়গা থেকে দেখলাম যে শরীফ ওসমান হাদি একজন লেখক, উনি কিন্তু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি কিন্তু কবি সমাজের মানুষ। ওনাকে আপনি ইচ্ছা করলে এই সবিজ জগতের সাথে রিলেট করতে পারবেন, কিন্তু দেখেন যে এই হাদিকে দেখানো হচ্ছে শুধুমাত্র একটা অশ্লীল একটা স্লোগানের মধ্যে দিয়ে আসলে। আচ্ছা, হ্যাঁ, আমরা নাম করা পত্রিকায় দেখানো হচ্ছে, তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই অশ্লীল স্লোগান দিয়ে তিনি পরিচিতি পাইছেন। আচ্ছা, এই হিসাবে অথবা আন্দোলনে আমরা দেখি যে এখন মানে প্রতিবাদের ভাষাটাকে, মানে যারা সারাদিন জীবনটাই অশ্লীল, তারা এই যে ভাষাগুলোকে ফ্রেমিং করছে যে আসলে এরা অশ্লীল। এটার পিছনে রাজনীতি বা ফিলোসফি আমি বলি এটা হচ্ছে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড। যেমন সাপোজ যে আপনি যখন বলবেন যে এই মেয়ে তুমি ছোট জামা পরে এসেছো কেন, হ্যাঁ তোমার তো শরীর দেখা যাচ্ছে, তখন সে উত্তর দিবে যে অশ্লীলতা পোশাকে নয়, অশ্লীলতা তোমার অন্তরে। তো ওই উত্তরটা আমাদেরকে ফিরে দিতে হবে যে হাদির মুখে অশ্লীলতা না, অশ্লীলতা তোর মনে। ঠিক আছে, যে তুই যদি এটা বলিস যে পোশাকে অশ্লীলতা নাই, অশ্লীলতা হলো মানুষের মনে, তাহলে হাদির বাক্যে কোনো অশ্লীলতা ছিল না, অশ্লীলতা তোর মনে, সরাসরি কথা। হ্যাঁ, আর আমি তো মনে করি যে এই যে হাদির যেই ভাষায় কথা বলছেন ওটা আমাদের সবার বলা উচিত, কারণ এইটা ওদের উপর খুব ভারী পড়ছে, শত্রু শিবিরে এটা খুব ভারী পড়ছে, কার্যকর পড়ছে। তার মানে এইটাই হচ্ছে মোক্ষম অস্ত্র, এবং এইটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত অস্ত্র যেটা দিয়ে ওকে ঘায়ল করতে হবে। যেহেতু ওরা এটা নিতে পারতেছে না, লোডটা বেশি পড়ছে, তার মানে ওইটা দিয়ে ওদেরকে পিছিয়ে দিতে হবে। এই গালিটাই চর্চাটা, এবং এই গালিটা ইউনিক হয়ে যেতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত এই গালি।